আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ ডিফারেন্স একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের যেই আসিফ নজরুল স্যার, যিনি বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের মনোনীত একজন অভিভাবক হিসেবে জ্ঞানী আইন মন্ত্রণালয়ে বাগিয়ে নিয়েছে। আসলে আসিফ নজরুলের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং পিনাকি দাদা উঠিয়ে নিয়ে এসেছে, আসলে বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেই বিষয়টি অবলোকন করেছি সেটা হচ্ছে এটা, প্রথম দিন 5 আগস্ট যখন তিনি বঙ্গভবনে যান এবং কথাবার্তা বলেন, একটা ব্রিফিং তিনি ফেসবুকে এসে দেন অথবা মিডিয়ার সামনে এসে উনি একটা বক্তব্য রাখেন। ওই বক্তব্যতে ওনার চেহারা এবং ওনার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি আসলে তখনই বিস্মিত হয়েছি এবং আমি ব্যক্তিগতভাবেও আসিফ নজরুলকে পছন্দ করতাম। তবে পছন্দ শব্দের অর্থ এটা না যে উনি এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ওনাকে এইভাবে দেওয়া হবে বা চলে আসবে সেটা, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ওনার চোখ মুখ এবং ওনার কথাবার্তা অ্যাটিটিউড দেখে কমপ্লিটলি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। আর কথাগুলি আসলে যদি আমি বলতে গেতাম তাহলে এটা এমন হতো যে অনধিকার চর্চা করতেছি অথবা সবার ব্যাপারেই সন্দেহ পোষণ করতেছি, এমন একটা বিষয় অবশ্য সবাই বলতো। কিন্তু বর্তমান সময়ে অনেকেই, আমার ফেসবুক ফ্রেন্ডের ভিতরে অনেকেই তার অর্থাৎ ইলিয়াস হোসেন বিরোধী অথবা যে সমস্ত কথা বলেছে ওনাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আজ ইলিয়াস হোসেনের যেই ফেসবুক লাইভটি আমি সম্পূর্ণটাই কিন্তু মনোযোগ সহকারে দেখেছি এবং পিনাকি দাদার কথাগুলি মনোযোগ সহকারে শুনেছি, গুরুত্বপূর্ণ কথা। এবং আসিফ নজরুলের ব্যাপারে দ্বিতীয় পর্ব যেই কথাগুলি ছিল, জামাতের আমির এবং বিএনপির ঊর্ধ্বতন অনেকেই এবং নুরু সহ অনেকেই নিষেধ করেছে যেন ইলিয়াস হোসেন এই পর্বটা না দেন। তারপরেও তিনি করেছেন। আসলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একজন নিরপেক্ষ অর্থাৎ দেশপ্রেমিক ব্যক্তি এবং পিনাকি দাদা, ওনারা দুজনই দেশপ্রেমিক ব্যক্তি। আরও অনেকে আছে, যেমন আমাদের সাংবাদিক কনক সরোয়ার ভাই আছেন বা মোস্তফা ফিরোজ ভাই আছেন এবং মনিরুল হায়দার ভাই আছেন। হ্যাঁ, তারপরে এভাবে যারা রয়েছেন এদের কথা আসলে না বললেই নয়, অনেকেই আছেন। এবং শাহেদ আলম সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে যে কথাগুলি বলেছেন, আসলে শাহেদ আলম ওই ধরনেরই ব্যক্তি। ভারতীয় একজন দালাল বললেই চলে, আমি যদি বলি দালাল বলি এতে ভুল হবে না। শাহেদ আলম একজন ভারতীয় দালাল এবং নাস্তিক টাইপের মানুষ এবং অর্থাৎ ইসলাম বিদ্বেষী, অনেকটা ইসলাম বিদ্বেষী লোক। তার ব্যাপারে কথা বলে কোনো ফায়দা নেই। আরও দুইজন ব্যক্তির কথা উনি উল্লেখ করেছেন। একজন হচ্ছেন আমাদের জাহিদুল হাসান, একজন হচ্ছে জাহিদ ভাই, যিনি ইউটিউবে কথাবার্তা বলেন, বিভিন্ন টক শোতে যান, একজন সজ্জন ব্যক্তি। আর একজন হচ্ছে মাসুদ কামাল, সাংবাদিক, ওনার কথা বলেছেন। আসলে বিগত 16 বছর ওনারা কী করেছে, ইলিয়াস হোসেন ভাইয়ের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং উনি সাংবাদিক হিসাবে অনেক স্বচ্ছ। পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন, ওনারা দুইজন যে 100% দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নেই। তবে যতটুকু ওনারা দেশপ্রেমিক ততটুকু ভারত বিরোধী।
আর ভারত বিরোধিতা শব্দের অর্থই হচ্ছে দেশপ্রেমিকের লক্ষণ। যারা বর্তমান সময়ে, আমি যদি কথা বলি, জামাতার আমির সম্পর্কে তিনি আওয়ামী লীগের ব্যাপারে অনেকগুলি কথা বলেছে, যে আমরা ফ্যাসিস্ট বলতে চাই না, স্বৈরাচার বলতে চাই না, কারণ ওনার জাতি ভাই। জামাত ইসলাম 1996 সাল থেকে 1991 সাল থেকে এই পর্যন্ত সবার সাথে, সবার বিছানায় ওনারা একবার গিয়েছেন এবং ফুটবলের মতো কিক খেয়েছেন। 1991 সালে বিএনপির বিছানায় গিয়েছেন, কিক খেয়েছেন। 1996 সালে আওয়ামী লীগের বিছানায় গিয়ে কিক খেয়েছেন। আসলে লজ্জা শরম থাকা উচিত। এবং ভারতের দালালি না করে জামাত ইসলামকে তার মূল আদর্শের উপরে থেকে রাজনীতি করাটাই বাঞ্ছনীয়। এই কথাগুলি পূর্ব থেকেই বলছিলাম অনেককেই। উনি মৃত্যুবরণ করেছেন নিজামী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুক, জান্নাত নসিব করুক। ওনার মেয়ে জামাই সাইফুল্লাহ মনসুর ভাই মগবাজারে, যিনি সিএসপি অডিও ভিজুয়াল সেন্টার ছিলেন, সে 2003 সালেই ওনার সাথে কথাবার্তা হয়েছে এবং ওনাকে বিষয়গুলি সব মানে বলা হয়েছিল। যাই হোক, জামাত ইসলামের বর্তমান যিনি আমির রয়েছেন, ওনার কথাবার্তা কিন্তু উনি যেভাবে মাফ করে দেওয়ার বিষয়টা উনি নিয়ে এসেছেন, এটা এক প্রকার অনধিকার চর্চার মতো। অনেকে অনেক কথা বলেছেন, ইলিয়াস হোসেন ভাইও বলেছেন, পিনাকি দাদা লিখেছিলেন যে মাননীয় আমির, আপনি যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগকে আপনি ক্ষমা করে দিয়েছেন, বাট জামাত ইসলামের যে সমস্ত লোকগুলিকে হত্যা করা হয়েছে বা যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের সাথে কি যোগাযোগ করছিলেন? এবং বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000-এর মতো যেই বাচ্চারা অথবা আমাদের ভাই এবং আমাদের সন্তানরা মারা গেলেন, তাদের কাছ থেকে কি আপনি অনুমতি নিয়েছেন ক্ষমা করে দেওয়ার পূর্বে? আজ আমি দেখেছিলাম যে উত্তরবঙ্গের, যখন মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, তখনকার যেই আমি জেলার নাম ভুলে গিয়েছি অবশ্য, আজকার অর্থাৎ ইয়েতে ইউটিউব ভিডিওতে দেখলাম যে তালাশ টিম নিয়ে এসেছে সংবাদগুলি, সেখানে কি না করা হয়েছে। আসলে বিষয়গুলি, কথাগুলি শুনে নিজের কাছে অনেক খারাপ লেগেছে যে এদের প্রতি, অর্থাৎ আওয়ামী লীগের প্রতি আরও হাজারো লক্ষ কোটি ঘৃণা তো ছিল, আরও ঘৃণায় বেড়েছে। আসলে যারা বর্তমানেও আওয়ামী লীগের ব্যাপারে কথা বলে এবং আওয়ামী লীগের যে সমস্ত ছেলেফেলেরা অথবা ফাতিনে, তারা বাকি সবগুলি তো চোর, মানে ফালাইয়া এই দেশ থেকে বেঁচে গেছে। এরা বিগত 15-16 বছর মানুষের ঘুম হারাম করেছে। কোনো ব্যক্তি সঠিকভাবে এসে কথা বলতে পারে না। আমি ফেসবুকে পোস্ট করেছি, বারবার আমাকে মেসেজ করেছে এবং আমার পরিবার, আমার স্ত্রী, আমাদের অনেকের কাছেই ফোন করে বলেছে যে সেই ধরনের পোস্ট করে থাকে। সো অনেক সময় আমাকে ফেসবুকের পোস্ট ডিলিটও করতে হয়েছে, যেহেতু আমার ছেলে সন্তান রয়েছে, তাদের ব্যাপারেও কথা বলেছিল। তো সো একটা আতঙ্ক সৃষ্টি করে তারা কাজগুলি করেছে। বিএনপি এবং জামাতকে শুধু রাজনৈতিক ভিন্নতার কারণে যে হারে তারা অত্যাচার নির্যাতন করেছে, বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তারপর গুলি করে মেরেছে পঙ্গু। প্রায় 1/2 শতাধিক আজকার ইয়েতে উঠে আসছে, মানে যেই রিপোর্টে উঠে এসেছে যে 50 লোক, 1/2 শতাধিক লোককে ক্রসফায়ারের নামে, অর্থাৎ সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এবং 2000-এর মতো ব্যক্তিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অনেককে দেখিয়েছে। এই অত্যাচারের পর এবং বিএনপি জামাতের অনেকেই
ওদেরকে তো মেরেছে, তারপর পরিবারদেরকে ধমকি দিয়ে এবং পরিবারদেরকে অর্থাৎ পালিয়ে বেড়াতে বাধ্য করেছে। এইভাবে রাজনীতি করে তোমাদের আফা বাংলাদেশে এসে আবার রাজনীতি করবে, তোমরা রাজনীতি করবা। তো যেই কথাগুলি বলতেছিলাম যে আসিফ নজরুল আসলে একজন দালাল ব্যক্তি। এ ব্যক্তি ভারতের একজন রয়ের ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি। এখন আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা রয়ের যখন ইন্ডিয়াতে পালিয়েছিল, পালিয়ে থাকা অবস্থায় ট্রেনিং নিয়েই বাংলাদেশে এসে এই বাংলাদেশকে সে একটা মানে কি কেমন একটা রাষ্ট্র বানাতে চেয়েছে। আর যারা এখনও বলে আগেই ভালো ছিলাম, এই সমস্ত মাদারবোর্ডগুলিকে শিক্ষা দেওয়া উচিত। যেখানেই পান এদেরকে শিক্ষা দেন। যেহেতু প্রশাসন নীরব, প্রশাসনে এখনও আওয়ামী লীগের সেই মাদারবোর্ডগুলি এখনও ঘাপটি মেরে বসে আছে। এবং বর্তমান যেই মধ্যবর্তী সরকার অথবা বিপ্লবী সরকার রয়েছে ডক্টর ইউনূস এর নেতৃত্বে, এর ভিতরে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে যে মন্ত্রণালয়টি, অনেকগুলি মন্ত্রণালয় তার আন্ডারে রেখেছে আসিফ নজরুল। অথচ আসিফ নজরুল থেকেও আরও বড় বড় ব্যক্তিরা এখানে ছিল, যারা আন্দোলনের সাথে এবং বিগত 16 বছর এই সরকারের বিভিন্ন প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে, ছাত্রদেরকে সমর্থন দিয়েছে। তাদেরকে কিন্তু ডাকা হয়নি। একমাত্র দালাল আসিফ নজরুলকেই ডাকা হয়েছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই সেদিন আমার সন্দেহ হয়েছিল। সো তেমন কিছু বলি না, আমার কথা কয়জন শুনবে, কে শুনবে? যখন ইলিয়াস হোসেন বলছিল এবং বিভিন্ন বিতর্ক চলছিল, তখনও আসিফ নজরুলকে কিন্তু আমি সন্দেহের বাইরে রাখতে পারিনি। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে তিনি যেই লেখা লিখেছেন, সেই লেখাতেই প্রমাণ করে যে আসে কোন ধরনের ব্যক্তি এবং কে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে এই বিজয়ের পরে যে সমস্ত লোকগুলি 365 জন অথবা কতজন লোক, 300 ব্যক্তি যারা অর্থাৎ আশ্রয় চেয়ে সেনা ক্যাম্পে গিয়ে হাজির হয়েছিল, আশ্রয় ছিল, ওই সমস্ত লোকগুলি কোথায়? বর্তমান গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় নিয়ে, আইন মন্ত্রণালয় নিয়ে বসে থাকা আসিফ নজরুল কি এ কথা বলবেন এবং সেনাপ্রধান কি বলবেন যে ওই সমস্ত লোকগুলি কারা কারা ছিল? ক্লিয়ার করবেন যে এই সমস্ত লোকদের একটা চার্ট কি আমাদেরকে দিবেন? এই বাংলাদেশের 20 কোটি মানুষ, জনগণ দেখবে যে কারা কারা আশ্রয় প্রার্থনা করেছিল এবং কেন আশ্রয় প্রার্থনা করেছিল। তারা যদি অপরাধ না করেই থাকে, তাহলে আশ্রয় প্রার্থনা কেন করবে? আগামীকালকে আমি খুন করব, মার্ডার করব, সেনা ক্যাম্পে যায় বলবো যে আমাকে আশ্রয় দেন, আশ্রয় কি দিবেন সেনাপ্রধান? সেনাবাহিনীকে আমাকে আশ্রয় দিবেন? আশ্রয় রেখে কি আমাকে আবার ফালিয়ে যেতে কি সাহায্য করবেন? তাইলে আসি, আমিও কয়েকটা করি। প্রবাসে যারা আছে, অনেকেই আছে, ইলিয়াস ভাইকেও বলি, দেশে আসেন, কাকে কাকে আপনার সাফাই করার জরুরত আছে করেন। সেনাবাহিনীর কাছে যাব, সেনাপ্রধানের কাছে যাব, তারা আশ্রয় দিবে, পরে আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে। কি অন্যায় করার পরেও কি এইভাবে করার কোনো বাংলাদেশে কোনো কানুন আছে কি না, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এবং আসিফ নজরুলকে এটা ক্লিয়ার করতে হবে যে ভারতের দালালি করে এই সমস্ত লোকগুলিকে আপনি কোথায় পাঠাইছেন, ওই সমস্ত লোক কারা ছিল। আপনি কি এটা আইন মন্ত্রণালয় নিয়ে অথবা এর পূর্বে যখন শেখ হাসিনা স্বৈরাচার যখন পালিয়ে যায়, আপনাকে সেখানে ডেকে নেওয়া হয়েছিল, ওরা সেখানে আশ্রয় প্রার্থনা করেছিল, কিভাবে কিভাবে তাদেরকে পাঠানো হয়েছে? আসিফ নজরুলকে এটার বিষয়গুলি আমাদেরকে কি ব্যাখ্যা করে শোনাবেন? আর না হয় এই সমস্ত গুরুত্বপূর্ণ, বর্তমান যে গুরুত্বপূর্ণ পদ আছে সেখান থেকে যান। ইলিয়াস হোসেন ভাই যে সমস্ত কথাগুলি বলেছিল, যে সমস্ত দাবিগুলি দিয়েছিল,
এর ভিতরে বিডিআর হত্যার ব্যাপারে কমিশন গঠন করা, পুনঃ তদন্ত করা এবং বিচার করা। হেফাজতের যেই ঘটনায় যাদেরকে হত্যা করা হয়েছিল সে ব্যাপারে কমিশন গঠন করা এবং কি দায়িত্ব নিয়ে সেটা তদন্ত করে তার বিচার করা, 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার করা এবং যে সমস্ত ঘটনাগুলি এই পর্যন্ত ঘটেছে বাংলাদেশে এগুলির, এবং যেই জুলাই হত্যার বিচার করা। এবং শুনলাম একজন যেই একটা ডকুমেন্টারি আজকে দেখলাম সাইদি সাহেবের ফাঁসি দেওয়া নিয়ে যে সমস্ত যে ইয়েগুলি হয়েছিল, সেখানে আইন মন্ত্রণালয় থেকে নাকি গেজেট প্রকাশ করা হয়েছে যে তাদেরকে অযথা মামলা দেওয়া যাবে না, হয়রানি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, এই ধরনের বিষয়গুলি। পুলিশ যদি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হবে না, তার বিচার কেন করা হবে না? এটা কোন কানুন অনুযায়ী? পৃথিবীর কোন দেশে রয়েছে যে কোনো পুলিশ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে তার বিচার করা যাবে না? এই মাদারবোর্ডের আইন আপনারা কোত্থেকে নিয়ে আসলেন? আসিফ নজরুল কি তার বউ জন্ম দিছে, তার ওয়াইফ জন্ম দিছে নাকি এই ধরনের কানুন? না বাংলাদেশে এই ধরনের কানুন আছে, থাকবে কেন? এই কথা কি আসিফ নজরুল আমাদেরকে বলবে? এই বিষয়ের জবাব চাওয়া 16 কোটি 20 কোটি মানুষের জরুরি দায়িত্ব, প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব। এটা ইলিয়াস হোসেনের কথা না, এটা পিনাকি দাদার একক চিল্লানের বিষয় না। প্রত্যেকটি দেশপ্রেমিক ব্যক্তিকে তারা যে হারে বিএনপি এবং জামাতের উপর নির্যাতন করা হয়েছিল, আমি তো এখনো বিএনপির ভিতরে যেমন মির্জা ফখরুল ইসলাম সে নিজেও ভারতের একজন রয়ের দালাল, বিগত 16 বছর শেখ হাসিনার দালালি করেছে, বহুভাবে করেছে। এইটার প্রমাণ হাজারো হাজারো রয়েছে, কথা এবং কাজ এবং আন্দোলনে। অমনভাবে যে সমস্ত ইস্যুগুলি ছিল, যে সমস্ত ইস্যুর মধ্যে আন্দোলনগুলি হইতো অথবা কি আন্দোলনের ডাক দেওয়া জরুরি ছিল, দেয় নেই। আন্দোলনের ডাক ওই সমস্ত বিষয়ে দিয়েছে যেটা একদম মনে করেন নিজস্ব, ব্যক্তিগত। এরকম কিছু কিছু বিষয়ে দিয়ে মানুষের দেমাগকে খারাপ করেছে, অথচ জনগণ বিএনপির পক্ষে যাওয়ার মতো, ভালোভাবে চাপাইয়া আসার মতো যে সমস্ত আন্দোলনের ইস্যুগুলি ছিল সেই সমস্ত আন্দোলন ডাকা হয়নি সেই সময়গুলিতে। এটা হচ্ছে মির্জা ফখরুল, এটা হচ্ছে রাজনীতি। এই সমস্ত রাজনীতি করেই, এবং অন্যান্য অনেকেই আছে বিএনপির ভিতরে, আরও অনেকেই আছে। মেজর হাফিজ, ওনাকে আমি খুব সম্মান করি এবং আন্তরিকভাবে অনেক ভালো জানি। ওনার অনেকগুলি কথা ছিল যেগুলিকে আমি পছন্দ করতাম। ইন্ডিয়ার ব্যাপারে উনি যে কথাটা বলেছেন এটা আমরা গ্রহণযোগ্য মনে করি না। বাংলাদেশের বুকে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি ইন্ডিয়াকে সাপোর্ট করবে, ইন্ডিয়ার পক্ষে কথা বলবে। সেটা যদি জামাতের আমিরে হয়, ঝাড়ু এবং জুতাটা বাইরে এই সমস্ত লোকদেরকে বাংলাদেশ থেকে বের করে ইন্ডিয়াতে দেওয়া হবে। যেমন শেখ হাসিনা এবং তার দোসরগুলি, সব মাদারবোর্ডগুলি ইন্ডিয়াতে চলে গেছে। বাংলাদেশে যারা যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে তারা সবাই শেখ হাসিনার সাথে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়াই উচিত, এবং সেখানেই থাকা এবং সেখানে রাজনীতি করাই এদের জন্য বাঞ্ছনীয়। সো আজ এই পর্যন্তই। প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে, তার নিজ নিজ দায়িত্ব থেকে কথা বলা উচিত এই সমস্ত বিষয়গুলির বিষয়। সেটা যেই দলেই হোক, বিএনপি একটা দেশপ্রেমিক দল। জিয়াউর রহমান কে ছিল, জিয়াউর রহমানের আদর্শ কী ছিল, এটা বিএনপি এবং তার সমমনা মানুষগুলি সবাই জানে। সো বিএনপির ভিতরে এই সো কল নাস্তিকগুলি, যারা বাম দল থেকে এসেছে, বাম দল এমনিই ফাঁকলে, বাম পাকলে রাম হয়, অর্থাৎ আওয়ামী লীগ হয়। এই ছাত্র ইউনিয়ন থেকেই মির্জা ফখরুলের আগমন। নাস্তিক্যবাদ যাদের দেমাগে আছে, এরাই এসে এই জাতীয়তাবাদী দলকে নষ্ট করার পায়তারা করতেছে। সেম জামাত ইসলামের ভিতরে এরকম অনেকগুলি লোক আছে। জামাতের আমিরের কথা তো কিছুতেই গ্রহণযোগ্য না, অনেকগুলি কথা সে বলেছে।
আজ এই পর্যন্তই। জাযাকুমুল্লাহু খাইরাকুম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।